বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সাধারণ জ্ঞানের 4 নম্বর ক্লাসটি হবে। ইতিমধ্যে আমরা খুব ভালোভাবে সাধারণ জ্ঞানের 3টি ক্লাস করেছি। বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, তারপর করেছি আমরা প্রাচীন যুগ, আর এরপর আমরা মধ্যযুগের উপর ক্লাস করেছি। আজকে আমরা আধুনিক যুগ নিয়ে ক্লাস করব। যদিও আধুনিক যুগের কিছু অংশ ক্লাস আমরা সেদিন করেছিলাম, বাট আধুনিক যুগটা পুরোপুরি শেষ করতে পারিনি। আর আধুনিক যুগ থেকে আমাদের প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তো আজকে আমরা আধুনিক যুগ নিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষায় হয় তা বিস্তারিত জানবো, বা কোথায় কোথা থেকে প্রশ্নগুলো হয় তা জানার চেষ্টা করব। আপনারা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদিও আপনাদের আজকে দেখা যাচ্ছে না, আসলে আজকে আমি আপনাদের পর্দার আড়াল থেকেই ক্লাস নিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন সুরাইয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত আছেন পরশ পাথর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত আছেন তাসলিমা আমির। তারপর আমাদের সাথে আছে রিপা বিশ্বাস, দিয়েছেন নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আর সবাই দ্রুত যুক্ত হয়ে যান, যদিও আজকের একটা ওভার টাইমে ক্লাসটা নেওয়া হচ্ছে। আচ্ছা, নির্মল সরকার স্যার বই কি পাঠিয়েছেন? হ্যাঁ, বই পাঠিয়ে দিয়েছি নির্মল সরকার। আপনারা বই সম্ভবত হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখেন ইউরোপীয়রা দের আগমনটা কিভাবে হয়েছিল। তো ইউরোপ থেকে আমাদের ভারতে আসা জলপথ আবিষ্কার করছিল কে? সেটা ছিল 1487 সালে। 1487 সালে বার্থল বার্থল ডি মিউয়াজ ইউরোপ থেকে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। আবিষ্কার করেন মানে ইউরোপ থেকে আগে জলপথটা আবিষ্কার করেছিল বার্থোলোডি মিওয়াস। ঠিক আছে, তবে ইউরোপ থেকে ভারতে এই জলপথ দিয়ে প্রথম এসেছিলেন, তিনি হচ্ছেন ভাস্কো দা গামা। কত সালে? 1492 সালে। 1492 বিরানব্বই না, সরি 98। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে প্রথম ভারতের কালিকট বন্দরের নাম ছিল কালিকট বন্দরে এসে পৌঁছান। তাহলে যদি বলা হয় ভারতে এসে প্রথম যে কালিকট বন্দরে অবতরণ করেছিলেন কে? তিনি হচ্ছেন ভাস্কো দা গামা। মূলত এই পথ দিয়ে ভারত আবিষ্কার করতে চেয়েছিলেন কে? এই পথ দিয়ে ভারত আবিষ্কার করতে চেয়েছিলেন তিনি হচ্ছেন ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস। এই পথ দিয়ে তিনি ভারত আবিষ্কার করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভুল কর্মে চলে যান ওয়েস্ট ইন্ডিজে, যেটাকে বলা হয় আমরা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে চলে যান। পরবর্তীতে ভারত আবিষ্কার করছেন 6 বছর পরেই তিনি হচ্ছেন ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক। এরপর একে একে ইউরোপীয়রা এই ভারতবর্ষে আসা শুরু করে। তো এই পর্তুগিজরা প্রথম এসেছিল, যদি বলা হয় ভারতবর্ষে কোন জাতিগোষ্ঠীর আগমন বা কোন ইউরোপীয়দের আগমন প্রথম হয়েছিল, তারা হচ্ছে পর্তুগিজ।
পর্তুগিজ, ভারতবর্ষে প্রথম আগমন ঘটে কাদের? পর্তুগিজদের। তো কাদেরকে পর্তুগিজ বলা হয়? পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। কাদেরকে বলা হয়? পর্তুগালের অধিবাসীদের বলা হয় পর্তুগিজ। পর্তুগিজ। তাহলে পর্তুগাল ইউরোপের একটা দেশ, এই পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। তো এরা ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছে দেশে। আবার কিছু সংখ্যক পর্তুগিজরা এই দেশে এসে তারা ডাকাতি করত, তারা লুণ্ঠন করত। এইরকম পর্তুগিজ নাগরিকদেরকে বলা হতো হামাদ। পর্তুগিজ পর্তুগিজ জলদস্যুদেরকে বলা হতো জলদস্যুদের বলা হতো কি? হামার। হামার একটা পর্তুগিজ শব্দ। আচ্ছা, এরপর যারা আমাদের ভারতবর্ষে আসলো তারা হচ্ছে ওলন্দাজ। তো আমরা কাদেরকে ওলন্দাজ বলি? নেদারল্যান্ড, যার অন্য নাম হচ্ছে হল্যান্ড, এর অধিবাসীদেরকে বলা হয় ওলন্দাজ। নেদারল্যান্ড বা হল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় ওলন্দাজ। ওলন্দাজদেরকে আরেকটা নামেও ডাকা হয়, ওলন্দাজদের ডাচ নামে, ডাচ নামেও ডাকা ডাকা হয়, ডাচ বা ওলন্দাজ বলা হয়। আচ্ছা, এরপর ভারতবর্ষে যারা এসেছিল তারা হচ্ছে ইংরেজরা। ইংরেজরা মূলত তারা ব্রিটিশ নাগরিক। ইংরেজরা কি? ইংরেজরা হলো তারা ইংল্যান্ডের 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 অধিবাসীদের বলা হয় ইংরেজ। তা ইংরেজরা মূলত এই দেশে বাণিজ্য করার জন্য তারা একটা কোম্পানি গঠন করেছিল, যে কোম্পানির নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজরা এই দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যে একটা কোম্পানি গঠন করেছিল সেটির নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর যে কোম্পানিটা গঠিত হয়েছিল 1600 সালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। এবং পরবর্তীতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এই ভারতের 100 বছর তারা উপনিবেশ স্থাপন করে। এরপর আরো 100 বছর ব্রিটিশরা এই পুরো ভারতের শাসনভার নিয়ে নেয়। আচ্ছা, এরপর হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় ডেনমার্ক। আর ভারতবর্ষের সর্বশেষ এসেছিল যারা, তারা হচ্ছে ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ এসেছিল ফরাসিরা। আচ্ছা, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। এই পর্যন্ত যতটুকু আমি বললাম, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার কিনা। আপনাদের একদম জিসটা অনেক শর্টকাট করে দিচ্ছি, যেগুলো পরীক্ষার একদম আসার মতো। আচ্ছা, ক্লিয়ার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, প্রশ্ন থাকলেও তাও জানাবেন। ইয়েস, আমাদের অলরেডি রিপা বিশ্বাস, ডাচ, সৈকত সরকার জানিয়েছেন ক্লিয়ার। আচ্ছা, নেক্সট। আচ্ছা, আর কোনো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে হলো? আমাদের বাংলার শেষ স্বাধীন নবাবের নাম ছিল সিরাজউদ্দৌলা। আমি যদি এখানে একটু নোট নেই, এখানে একটু নোট নেই। বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। তো তার সাথে মূলত
ইংরেজদের একটা দ্বন্দ্ব লেগে গেল। আর এই সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে সিরাজউদ্দৌলা 1757 সালে একটা যুদ্ধ হয়েছিল, সেটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। এই পলাশি যুদ্ধে তিনি পরাজিত হন আর বাংলা, বিহার, উড়িষ্যার এই পুরো শাসন ক্ষমতা নিয়ে নেয় ইংরেজরা। আর প্রথমে তারা 100 বছর, 1757 থেকে 1857 সাল পর্যন্ত তারা 100 বছর ইংরেজরা এই বাংলার উপনিবেশ স্থাপন করে এবং পরবর্তীতে তারা পুরো ভারতের উপনিবেশ স্থাপন করে। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, আর এই শাসনটা শুরু হয়েছে কত 1757 থেকে 1857 পর্যন্ত। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসক পদে ছিলেন তাদেরকে বলা হতো গভর্নর। আর ইংরেজের প্রথম গভর্নর ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। আর এই লর্ড ক্লাইভের কারণে কি হয়েছিল? এই লর্ড ক্লাইভের কারণেই 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। 76-এর মন্বন্তর, এটা ইংরেজিতে হয়েছিল 1770 সালে। 76-এর মন্বন্তর। আর বাংলায় হয়েছিল 1176 সালে। এটা মূলত যে লর্ড ক্লাইভের দুর্নীতির কারণে এই 76-এর মন্বন্তরটা হয়। যেহেতু লর্ড ক্লাইভ তিনি দুর্নীতিতে ধরা পড়েন, পরবর্তীতে তার ইংল্যান্ডে বিচার কার্য শুরু হয়। আর এই জন্য তিনি কি করেছিলেন? তিনি আত্মহত্যা করেছিলেন। এই সালটা পরীক্ষায় আসে। এটি হলো 1774 সালে তিনি কি করেছিলেন? আত্মহত্যা করেছিলেন। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন গভর্নর, যার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তিনি একটা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা দিয়েছিলেন 1773 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাটা হলো কি, যে এটা হলো একটা জমিদারি প্রথা। যে জমিদারি প্রথার মাধ্যমে জমিদাররা ব্রিটিশদের কাছ থেকে কি করবে? জমির ইজারাদার নিবে এবং সেই অনুযায়ী তাদেরকে রাজস্ব দিবে। এটি হলো মূলত চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। লর্ড কর্নওয়ালিস, তাহলে বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থার প্রবর্তকে তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস কিন্তু আমাদের এই ভারতবর্ষে সিভিল সার্ভিসের জনক। বলা হয়। ভারতবর্ষের সিভিল সার্ভিস এর জনক বলা হয় কাকে? ভারতবর্ষের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। কি বলা হয়? ভারতবর্ষের সিভিল সার্ভিসের জনক বলা হয়। সিভিল সার্ভিস যেটা আমাদের বিসিএস পরীক্ষা বর্তমান, এই ভারতীয় উপমহাদেশে প্রথম তিনি কি করেছিলেন? সরকারি চাকরির একটা বন্দোবস্ত করেছিলেন, যেটাকে বলা হয়, তাকে ফাদার অফ সিভিল সার্ভিস ইন্ডিয়া বলা হয়। কাকে? লর্ড কর্নওয়ালিসকে। আর এই লর্ড কর্নওয়ালিসের একটা পরিচয় ছিল, তিনি মূলত যখন আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়েছিল, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময়, 1776 সালে যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় এই লর্ড কর্নওয়ালিস কি ছিলেন? আমেরিকার
সেনাপতি ছিলেন, লর্ড কর্নওয়ালিস। আপনারা সবাই ভারতবর্ষে যে টিপু সুলতান, যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, টিপু সুলতান, যাকে বলা হতো মহীশূরের বাঘ। টিপু সুলতানকে কি বলা হতো? মহীশূরের বাঘ বলা হতো। টিপু সুলতানকে বলা হতো মহীশূরের বাঘ। আর এখানে একটা প্রশ্ন আসে যে টিপু সুলতানের পরিবার বর্গের সমাধি কোথায় আছে? টিপু সুলতানের পরিবার বর্গের সমাধি আছে কলকাতার টালিগঞ্জ ও কালীঘাটের কাছে। আচ্ছা, এরপর আমাদের ভারতবর্ষে একটা বিদ্রোহ হয়, যেটির নাম হলো সিপাহী বিদ্রোহ। এটা আমাদের একটু বোঝার বিষয় আছে। সিপাহী বিদ্রোহ, সিপাহী সিপাহী বিদ্রোহ, বিদ্রোহ। সিপাহী বিদ্রোহটা আসলে কি? সিপাহী বিদ্রোহটা আসলে কি এটা বোঝার বিষয় আছে। এই সিপাহী বিদ্রোহের কারণে কি হলো? সিপাহী বিদ্রোহটা হলো মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সৈনিক পদে কর্মরত ছিলেন, ম্যাক্সিমাম আমাদের এই ভারতবর্ষের লোকজন, তাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক পদে নিয়োগ দেওয়া হতো। তো 1857 সালে এই সময় একটা কথা চাউর হয় যে ব্রিটিশরা যে অস্ত্র দেয়, এই অস্ত্রের মধ্যে শূকরের চর্বি বা গরুর চর্বি আছে। যে অস্ত্রটার নাম ছিল এনফিল্ড রাইফেল। কি নাম? এনফিল্ড রাইফেল। অনেকেই মনে করতো যে এনফিল্ড রাইফেলের মধ্যে কি আছে? শূকরের চর্বি বা গরুর চর্বি দেয়া আছে। তো এতে করে কি হলো, আমাদের যে সিপাহীরা, মুসলিম সিপাহীরা বিভ্রান্ত হয়ে গেল যে এই রাইফেলের গুলিতে যেহেতু শূকরের চর্বি আছে, আমাদের মুখ দিয়ে কেটে তারপরে গুলি প্রবেশ করিয়ে বন্দুকের মধ্যে ঢোকানো হতো, তাহলে আমাদের ধর্ম নষ্ট হবে শূকরের চর্বি মুখে দেওয়ার কারণে। আবার অন্যদিকে হিন্দু সৈনিকরা তারা ভাবলো যে বন্দুকের গুলির মধ্যে যেহেতু গরুর চর্বি দিয়ে বানানো, তাহলে এটা মুখে কেটে বন্দুকে ঢোকাইতে হবে, আমাদের ধর্ম নষ্ট হবে। তো এই জন্য সিপাহীরা কি করলো? এই দেশের সিপাহীরা বিদ্রোহ করলো। এই দেশের সিপাহীরা বিদ্রোহ করলো কাদের বিরুদ্ধে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। কার বিরুদ্ধে বিদ্রোহ করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই দেশের সিপাহীরা বিদ্রোহ করলো। আর এই বিদ্রোহের অন্যতম নেতা ছিল মঙ্গল পাণ্ডে এবং হাবিলদার রজব আলী। এই বিদ্রোহের অন্যতম নেতা, প্রধান নেতা ছিল মঙ্গল পাণ্ডে এবং হাবিলদার রজব আলী। আর এই বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, এই যে এই সময় এই বিদ্রোহটা হয়েছিল কবে? তাহলে এই বিদ্রোহটা হয়েছিল, এর সময়কাল যদি আমরা বলি, সময়কাল কবে? সময়কাল ছিল 1857 সালে। আর এর প্রধান নেতা কি ছিল? প্রধান নেতা মঙ্গল পাণ্ডে। আর এটা ছিল হাবিলদার রজব আলী। আর এই সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? এই সময় ভারতে মুঘল সাম্রাজ্য ছিল। মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘল সম্রাট ছিলেন কে? দ্বিতীয় বাহাদুর শাহ। এখন ইংরেজরা মনে করলো যে দ্বিতীয় বাহাদুর শাহ যদি এখন ভারতবর্ষের সম্রাট থাকেন, তাহলে কিন্তু আমরা এই বিদ্রোহ দমন করতে পারবো না। তিনি কি করবেন? তিনি বিদ্রোহীদের নেতৃত্ব দিবেন। তাই কি করা হলো, এই দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেয়া হলো। তো এইভাবে সিপাহী বিদ্রোহ দমন করা হলো
এই সিপাহী বিদ্রোহের পরে পুরো ভারতবর্ষের দায়িত্ব নিয়ে নিল, পুরো ভারতবর্ষের ক্ষমতা নিয়ে নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশরা, মানে ব্রিটিশ সরকার ক্ষমতা নিয়ে নিল। তারা আবার এখানে শাসন করতে লাগলো 1858 থেকে একদম পুরো 1947 সাল পর্যন্ত, মানে দেশ বিভাগ হওয়ার আগ পর্যন্ত তারা শাসন করলো। আর ব্রিটিশ যারা ছিল, ব্রিটিশের যে এই দেশের প্রধান প্রশাসক, তার পদবি ছিল গভর্নর, ভাইসরয়। ব্রিটিশের তাহলে ব্রিটিশের যে এই ভারতবর্ষের প্রশাসকের পদবি কি ছিল? ভাইসরয়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদবি ছিল গভর্নর। তাহলে আমাদের এই ব্রিটিশ শাসন থেকে আমরা দেখি যে ব্রিটিশ ভারতে আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল কবে? 1857 সালে। আর এই সিপাহী বিদ্রোহের সময় যারা বিদ্রোহ করতো তাদেরকে একটা পার্কে ধরে ধরে ফাঁসি দেওয়া হতো, যেন বিদ্রোহ করতে না পারে, ভয় পায়। আর এই পার্কটার নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। এই পার্কটার নাম ছিল কি? ভিক্টোরিয়া পার্ক, যেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, সদরঘাট। আর এই পার্কে নিয়ে বিদ্রোহীদেরকে ফাঁসি দেওয়া হতো। তো পরবর্তীতে এই পার্কের নামকরণ করা হয়েছিল বাহাদুর শাহ পার্ক। তার মানে আমরা জানি যে বাহাদুর শাহ পার্ক সিপাহী বিদ্রোহের সাথে জড়িত একটা পার্ক। আর মঙ্গল পাণ্ডে যে বিদ্রোহের সাথে নামটা জড়িত, তিনি হচ্ছেন সিপাহী বিদ্রোহের সাথে জড়িত। আর উপমহাদেশের প্রথম যদি বলে, আচ্ছা, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম ভাইস রয় ছিলেন কে? লর্ড ক্যানিং। তাহলে ভাইসরয় একটা পদবি, ভাইসরয়টা হলো একটা পদবি। ব্রিটিশ ভারতের পদবি হচ্ছে ভাইসরয়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদবি কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদবি ছিল গভর্নর। আর ব্রিটিশ ভারতের পদবি ছিল ভাইসরয়। ব্রিটিশ ভারতের পদবি কি ছিল? ভাইসরয়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদবি ছিল গভর্নর। তাহলে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং এর অবদানগুলো কি ছিল? এই লর্ড ক্যানিং উপমহাদেশের প্রথম কাগজে মুদ্রার প্রচলন করেছিলেন লর্ড ক্যানিং, মানে কাগজের নোট তৈরি করেছিলেন লর্ড ক্যানিং। যদি বলা হয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেছিলেন কে? তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। আচ্ছা, এরপর আরেকজন ব্রিটিশ ভাইসরয়, যার নাম হচ্ছে লর্ড কার্জন। ব্রিটিশের ভাইসরয় যার নাম হচ্ছে লর্ড কার্জন, তিনি কি করলেন? প্রশাসনিক কারণে এই দুই বাংলাকে পৃথক করে দিলেন। একটি করা হলো পশ্চিম বাংলা, যার রাজধানী করা হলো কলকাতা। আর আরেকটি প্রদেশ করা হলো আমাদের পূর্ববঙ্গ এবং আসামকে নিয়ে, এটিকে করা হলো পূর্ব বাংলা, যার রাজধানী করা হলো ঢাকাকে। কেন করলেন? কারণ বাংলাটা আয়তনে অনেক বড় ছিল, জনসংখ্যা অনেক বেশি। তাই ব্রিটিশরা মনে করলো এই বাংলা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা এইখানে শাসন কার্য পরিচালনা করতে পারবো না। এরা যদি জাতীয়তাবাদী হয়ে যায় তাহলে আমাদের শাসন ক্ষমতা টেকবে না। তাই এই ব্রিটিশের যে ডিভাইড অ্যান্ড রোল পলিসি, ভাগ করো শাসন করো, এই নীতির কারণে কি করা হলো? এই দুই বাংলাকে ভাগ করে দেয়া হলো। একটা হলো পশ্চিম বাংলা, যার রাজধানী করা হলো কলকাতা। আর একটা হচ্ছে পূর্ব বাংলা, যার রাজধানী করা হলো ঢাকাকে। এখন কি হলো? বিপত্তি বাঁধলো কাকে নিয়ে? এই হিন্দুরা এই বাংলার বিভাজনকে তীব্রভাবে বিরোধিতা করলো। এই পশ্চিম বাংলার হিন্দুরা কি করলো? এই বাংলার বিভাজনটাকে তীব্রভাবে বিরোধিতা করলো। কেন?
কারণ এই পূর্ববঙ্গে যত জমিদারিত্ব ছিল, পূর্ববঙ্গে যত জমিদারিত্ব ছিল ম্যাক্সিমাম ছিল পশ্চিম বাংলার হিন্দুদের, মানে হচ্ছে তারা অধিকাংশ হিন্দুরা ব্রিটিশদের তৈলমর্দন করে কি করত, তারা এই পূর্ব বাংলার জমিদারিত্ব অনেক ব্রিটিশদের কাছে বাগিয়ে নিয়েছিল। আর এই দুই বাংলা আলাদা হয়ে গেল, হিন্দুরা ক্ষমতার দিক দিয়ে সব দিক দিয়ে পিছনে পড়ে যাবে এবং কলকাতায় মানুষজন কেনাকাটা করতে যাবে না, ব্যবসা বাণিজ্য হবে না। তাই হিন্দুরা তীব্র বিরোধিতা করলো। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গের জন্য তিনি 25 লাইনের একটা কবিতা রচনা করে ফেললেন। এই কবিতার নাম কি ছিল? এই কবিতার নাম হচ্ছে আমার সোনার বাংলা। এই কবিতার নাম হচ্ছে আমার সোনার বাংলা, আমি কি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। এই 25 লাইনের মধ্যে একটা কবিতা রচনা করে ফেললো। আর ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, তিনি এই বাংলা যেহেতু বিভক্ত হয়ে গেল, এর প্রতিবাদে তিনি একটি কবিতা রচনা করলেন, সেটা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তো হিন্দুদের তীব্রতার কারণে শেষ পর্যন্ত কি হলো না, শেষ পর্যন্ত এই বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল। মানে দুই বাংলাকে পুনরায় আবার মিলিয়ে দেওয়া হয়েছিল, দুই বাংলাকে আবার মিলিয়ে দেওয়া হয়েছিল। এই কাজটি যিনি করেছিলেন তিনি হচ্ছে লর্ড হার্ডিংস। এই কাজটি যিনি করেছিলেন তিনি কে? লর্ড হার্ডিংস। 1911 সালে দুই বাংলাকে আবার একত্রিত করা হয়, যেটাকে বলা হয় বঙ্গভঙ্গ রদ। এতে করে কার লাভ হলো, কার ক্ষতি হলো? মূলত এতে করে পূর্ববঙ্গের যারা মুসলিম জনগণ তারা অসন্তুষ্ট হলো। তারা মনে করলো যে আমরা নতুন করে একটা প্রদেশ পেয়েছি, নতুন করে আমরা আমাদের এই প্রদেশটাকে কি করবো, সাজাবো। কিন্তু এই বঙ্গভঙ্গ আমাদের সেই স্বপ্নটাকে কেড়ে নিল। ঠিক আছে। বর্ষা সরকার স্যার, অধরা শেখ আমার মানে বান্ধবী কয়েকদিন ধরে কোনো ক্লাস করতে পারছে না, ওকে ক্লাস শেয়ার করলেও ও ক্লাসে জয়েন হতে পারছে না, এমনকি গ্রুপ থেকেও লাইভ বা রেকর্ড ক্লাস দেখতে পাচ্ছেন। দয়া করে জানাবেন এবং পদক্ষেপ নিন। আচ্ছা, আপনার বান্ধবী কি গ্রুপে আছে কিনা, গ্রুপের মেম্বার আছে কিনা? আর ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে এখন সমস্যা হচ্ছে অনেক। আপনার বান্ধবী গ্রুপে আছে কিনা জানাবেন। তো এই আচ্ছা, এরপর আমরা দেখবো যে ব্রিটিশ ভারতের সময় আমাদের অনেকগুলো আন্দোলন হয়েছিল, অনেকগুলো কমিশন গঠিত হয়েছিল। এগুলো কি কি? আচ্ছা, আমাদের একটা কমিশন গঠিত হয়েছিল ব্রিটিশ আমলে, যেটির নাম হচ্ছে হান্টার কমিশন। যদি বলা হয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার কমিশন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। আর আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন। বা যদি বলা হয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, সেটা হচ্ছে হান্টার কমিশন। আচ্ছা, ব্রিটিশরা আমাদেরকে দিয়ে জোরপূর্বক নীল চাষ করাতে বাধ্য করত। নীল চাষটা হলো মূলত কাপড়ে এক ধরনের রং দেওয়া হতো, নীল রং। সেটা চাষাবাদের জন্য আমাদের কৃষকদেরকে জোরপূর্বক বাধ্যতামূলক চাষাবাদ করাতো। এই জন্য আমরা বিদ্রোহ করেছিলাম। এই বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশরা একটা কমিশন গঠন করে, যেটাকে বলা হয় নীল কমিশন। আর এই কমিশনটা গঠিত হয় 1860 সালে। 1860 সালে নীল কমিশন গঠন করা হয়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম যারা বিদ্রোহ করেছিল
এরা ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিল। ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিল কেন? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ফকির সন্ন্যাসীরা তারা বিভিন্ন মসজিদ মন্দিরে যখন ভিক্ষাবৃত্তি করত, এতে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কাছ থেকে কি নিত? চাঁদা নিত। তাদের কাছ থেকে কি নিত? চাঁদা নিত। তো যার কারণে তারা বিদ্রোহ করেছিল। আর এই বিদ্রোহটা চলে 1760 থেকে 1840 পর্যন্ত। আর আন্দোলনের ফকির আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে? ফকির মজনু শাহ। মজনু শাহ ফকির আন্দোলনের প্রধান নেতা ছিল কে? মজনু শাহ। আচ্ছা, বর্ষা সরকার জানিয়েছেন বাংলাদেশের পূর্ববঙ্গে বিক্রমপুরের জমিদাররাও কি করেছিল? বিরোধিতা করেছিল, কারণ তাদের চাউলের ব্যবসা ছিল পশ্চিমবঙ্গ জুড়ে। হ্যাঁ, অনেকেই বিরোধিতা করেছিল। আচ্ছা, এরপর আমাদের আরেকটা আন্দোলন। আচ্ছা, সন্ন্যাসীদের নেতা ছিল কে? সন্ন্যাসীদের নেতা ছিল ভবানী পাঠক। বাণী পাঠক। আচ্ছা, তৃতীয় মীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, এই জন্য তিনি 1831 সালে নারিকেল বাড়িয়ায় কি করেছিলেন? বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। তিতুমির ছিলেন কে? তিতুমির ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রথম যিনি শহীদ হয়েছিলেন, তিতুমির। ফরাজি আন্দোলন, তিনি হচ্ছেন হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনটা কি? ফরাজি আন্দোলনটা ছিল এমন যে ইসলামের ফরজগুলো, হজ, জাকাত, নামাজ, রোজা, কালেমা, এগুলো যথাযথভাবে কি করতে হবে? পালন করতে হবে। এইটা ছিল মূলত ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনটা কি ছিল? ফরাজি আন্দোলন ছিল যে ইসলামের ফরজগুলো কি করতে হবে? এইগুলো যথাযথভাবে কি করতে হবে? পালন করতে হবে। এটাই হলো মূলত। আর এই ফরাজি আন্দোলনের প্রধান নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুরে। আচ্ছা, এরপর আমাদের এই ব্রিটিশ আমলে যারা বিভিন্ন রকমের সংস্কার বা সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের থেকে বিশেষ প্রশ্নগুলো আসে। এখানে হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম, এই গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হচ্ছে সৈয়দ আমির আলী। তিনি মূলত কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন, সৈয়দ আমির আলী। দ্য স্পিরিট অফ ইসলাম এই গ্রন্থটির লেখক কে? সৈয়দ আমির আলী। আচ্ছা, ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মানে ইংরেজরা দেখলো যদি হিন্দু আর মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, তাহলে তো আমরা বেশি দিন এই ভারতবর্ষের শাসন এবং শোষণ করতে পারবো না। তাই ইংরেজরা হিন্দুদেরকে নিজেদের পকেটে রাখার জন্য
তাদের মতো করে একটা রাজনৈতিক দল গঠন করলো, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটি কি ছিল? এটি ছিল উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এটি হচ্ছে এখনো আছে দলটা। এটি হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রতিষ্ঠাকাল কবে? এটি পরীক্ষা আসে। প্রতিষ্ঠাকাল 1885 সালে। আর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলেন তো কে ছিলেন প্রতিষ্ঠাতা? প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালেন অক্টোভিয়ান হিউম। অ্যালেন অক্টোভিয়ান হিউম। আচ্ছা, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, যেমন মাস্টার জা, সূর্য সেন, তারপর হচ্ছে প্রীতিলতা ওয়েদ্দেদার, তো তারা এই চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিল কত সালে? 1930 সালে। আর রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাসের উপাধি ছিল দেশবন্ধু। চিত্তরঞ্জন দাস, যিনি এই ভারতবর্ষের সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করেছিলেন, তিনি হচ্ছেন দেশবন্ধু, যার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। 1937 সালে এই অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রথম হয়েছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। শেরে বাংলা এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে? শেরে বাংলা এ কে ফজলুল হক। তাহলে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা এ কে ফজলুল হক। আবার অবিভক্ত বাংলা যদি বলে শেষ মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলায় মোট 4টা নির্বাচন হয়েছিল প্রথমবারের জন্য। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক, আর চতুর্থবারে বা শেষবার হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কি বলা হয়? গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কি বলা হয়? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলা হয় গণতন্ত্রের মানস পুত্র। আচ্ছা, এরপর লাহোর প্রস্তাব দিয়েছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক 1940 সালের 23শে মার্চ। লাহোর প্রস্তাবটা আসলে কি? তো মোহাম্মদ আলী জিন্নাহও চেয়েছিলেন ভারত যখন ভাগ হবে তখন 2টা রাষ্ট্র হবে, হিন্দুদেরকে নিয়ে হবে হিন্দুস্তান, আর মুসলমান অঞ্চলগুলোকে নিয়ে হবে পাকিস্তান। কিন্তু শেরে বাংলা এ কে ফজলুল হক
এটার বিরোধিতা করে তিনি বললেন যে না, এই ভারতবর্ষের রাষ্ট্র হবে তিনটি। একটি হচ্ছে পশ্চিম প্রান্তে যে মুসলমান লোকজনকে নিয়ে হবে পাকিস্তান, আর এরপর হিন্দু অঞ্চলগুলোকে নিয়ে হবে হিন্দুস্তান, আর আমাদের এই বাংলা, পূর্ববঙ্গ আর আসামকে নিয়ে হবে বাংলা। একাধিক একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলেছে। সেটি হলো মূলত কি, এটি হচ্ছে মূলত লাহোর প্রস্তাব। এটি হচ্ছে লাহোর প্রস্তাব। আর এই লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন? শেরেবাংলা একে ফজলুল হক। আমাদের ব্রিটিশ আমলে আর একটা দুর্ভিক্ষ হয়েছিল, সেটি হচ্ছে 50-এর মনন্তর। এটি হয়েছিল 1943 সালে। 50-এর মনন্তর এটি হয়েছিল 1943 সালে। মেডোনা 43, মেডোনা 43, মেডোনা 43 চিত্রকর্মটি অঙ্কন কে করেন? অঙ্কন করেন জয়নুল আবিদিন। আবিদিন, শিল্পচর্যা জয়নুল আবিদিন। এরপর আমাদের ব্রিটিশরা ভারতবর্ষ ভাগ করে দেয়। তো আমরা এখন দেখবো যে ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? তিনি ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। তাকে কিছুদিন স্বাধীন ভারতের প্রধান গভর্নর রাখা হয়েছিল। আর এই মহাত্মা গান্ধী, তিনি ছিলেন অহিংস আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, এই আন্দোলনগুলোর প্রবক্তা ছিলেন। তাকে কিন্তু পরবর্তীতে হত্যা করেছিল একজন হিন্দু উগ্র জাতীয়তাবাদী, যার নাম হচ্ছে নাথুরাম গডসে। আচ্ছা, এখন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে যতটুকু আমরা পড়লাম এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান যতটুকু আমরা পড়লাম, একদম পুরো জিস্ট জিনিসটা পড়লাম, বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান যে ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে আমরা এখন কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে আমাদের যেই প্রশ্নগুলো, যে প্রাইমারিতে যে প্রশ্নগুলো আসছে আমরা একটু দেখব, মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে যে প্রশ্নগুলো আসছে। রোজা দিনে শুধু ঘুম আসে, ক্লাস নিতে নিতেও দিনের বেলায়ও ঘুমের জন্য ক্লাস করতে পারছি না, রাতের বেলাও। হ্যাঁ, রাতে আপনাদের ক্লাস চলে যাবে। আজকে যেহেতু আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি, তাই আপনাদের হলো। স্যার, এমসিকিউতে প্রশ্নগুলোর উত্তর থাকে না কেন? আচ্ছা, উত্তর দিয়ে দিচ্ছি। আপনারা সবাই উত্তর কমেন্টে করবেন, সবাই কমেন্টে উত্তর করবেন, সবাই কমেন্টে উত্তর করবেন। সবাই কমেন্টে উত্তর করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।
তো এখন আমরা মধ্যযুগ ও আধুনিক যুগের যে বিগত প্রাইমারিতে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো দেখব মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে কি কি প্রশ্ন আসে। প্রশ্ন নাম্বার 1, ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন, এই প্রশ্নটি এসেছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শিউলি 2009-এর প্রশ্ন। ইবনে বতুতা কত সালে বাংলায় আসেন? এর উত্তরটি হচ্ছে চতুর্দশ শতাব্দীতে তিনি বাংলায় এসেছিলেন। ইবনে বতুতা তিনি মরক্কোর একজন পর্যটক ছিলেন, আর ভারতে এসেছিলেন মুহাম্মদ বিন তুগলকের আমলে। তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং মুহাম্মদ বিন তুগলক তাকে কাজীর পদে নিয়োগ দিয়েছিলেন। এরপর তিনি চতুর্দশ শতকে তিনি বাংলায় এসেছিলেন ইবনে বতুতা। আচ্ছা, চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 2-এ। এই প্রশ্নটি আমাদের প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষক ইসামতি 2010-এর প্রশ্ন। মধ্যযুগের একটি প্রশ্ন, প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? কার আমল থেকে এই জনপদের নাম বাংলা নামে পরিচিতি লাভ করেছিল? এর উত্তরটি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ছিলেন মূলত বাংলার স্বাধীন সুলতানি আমলের অন্যতম একজন সুলতান। তিনি ছিলেন স্বাধীন সুলতানি আমলের প্রকৃত প্রতিষ্ঠাতা। যদি বলা হয় বাংলার স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতাকে, তাহলে উত্তরটি হবে ফখরুদ্দিন মোবারক শাহ। বা যদি বলা হয় বাংলার স্বাধীন সুলতানি আমলের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তিনি হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। মধ্যযুগ থেকে আমাদের প্রাইমারি আরেকটা আসা প্রশ্ন, যে সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ? এটি আমাদের এসেছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2012-এর প্রশ্ন। আপনারা তো জানেন ইতিমধ্যে বিচার বিভাগের একটি রায় প্রধান শিক্ষকরা এখন 10ম গ্রেড এ পদোন্নতি পেয়েছেন, সেকেন্ড ক্লাস জব। সুলতান মাহমুদ তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন 17বার। 17বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। সুলতান মাহমুদ কে ছিলেন? তিনি মূলত আফগানিস্তানের একজন শাসক ছিলেন। আর এই সুলতান মাহমুদ অনেক দিক বিদিক জয় করেছিলেন, তাই সুলতান মাহমুদকে বলা হতো গজনির নেপোলিয়ন বলা হয়। আর এই সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফেরদৌসি। তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হলো শাহনামা। প্রশ্ন নাম্বার 4 মধ্যযুগ থেকে আসছে। যদি বলা হয় ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? এই প্রশ্নটি এসেছে আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2018। ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেছেন শেরশাহ। শেরশাহ ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেছেন, বা বিভিন্ন প্রচলিত গাইড বই দেখা যায় ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেছেন ইলতুৎমিশ, কিন্তু এক্ষেত্রে ইলতুৎমিশ হবে না, উত্তরটি হবে শেরশাহ। ভারতবর্ষের প্রথম যদি বলে আরবি মুদ্রা প্রচলন করেছিলেন, আরবীয় মুদ্রা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। আর ভারতবর্ষের প্রথম মুদ্রা প্রবর্তন করেছিলেন শেরশাহ। আচ্ছা, মধ্যযুগ থেকে আমাদের আরেকটি প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5। প্রশ্ন নাম্বার 5 এটিও আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন 2016 প্রশ্ন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তরটি হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তরটি হচ্ছে সৈয়দ খিজির খাঁ। সৈয়দ খিজির খাঁ। সৈয়দ বংশ এর সুলতানরা নিজেদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মনে করতেন। সৈয়দ বংশ ছিল দিল্লি সালতানাতের চতুর্থ রাজবংশ। আচ্ছা, এরপর এই প্রশ্নটি করবেন, এর উত্তর করবেন তৈমুর লং ভারত আক্রমণ করেন কবে? প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2012 প্রশ্ন। তৈমুর লং
তিনি ভারতে আক্রমণ করেছিলেন 1398 সালে। প্রশ্ন নাম্বার 7, এটিও আমাদের মধ্যযুগের প্রশ্ন। কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? এই প্রশ্নটি আপনাদের আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2014 প্রশ্ন এবং 18তে এসেছে। আমাদের মুঘল আমলে মসলিন কাপড় তৈরি হতো ঢাকাতে। প্রশ্ন নাম্বার 5, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর বা সমাধি কোথায়? এটি এসেছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2015 প্রশ্ন। তার সমাধি রয়েছে ইয়াঙ্গুনে, মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুন। আগে এর নাম ছিল রেঙ্গুন, পরবর্তীতে এর নামকরণ করা হয় ইয়াঙ্গুন। প্রশ্ন নাম্বার 8, এটিও আমাদের মধ্যযুগের প্রশ্ন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের বাবর কাকে পরাজিত করেছিলেন? প্রাইমারি প্রশ্ন, এই যুদ্ধগুলো থেকে অনেক প্রশ্ন আসে। আমাদের পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এই যুদ্ধের পক্ষ ছিল সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। পানিপথ ভারতের হরিয়ানাতে অবস্থিত একটি স্থানের নাম পানিপথ। এই পানিপথে মূলত তিনটা যুদ্ধ হয়েছিল। একটি হয়েছিল 1526 সালে, আরেকটি হয়েছিল 1556 সালে, আরেকটি হয়েছিল 1761 সালে। প্রশ্ন নাম্বার 7, মধ্যযুগের আরেকটি প্রশ্ন। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? এটি প্রাইমারি প্রশ্ন, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো। জিজিয়া কর মানে হচ্ছে অমুসলিমদের কাছে কর ধার্য করা, সেটা হচ্ছে জিজিয়া কর। এই জিজিয়া কর রহিত করেছিলেন সম্রাট আকবর। প্রশ্ন নাম্বার 8, এ দেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? এ দেশে সরকারি কাজে, খুব ভালো প্রশ্ন, এ দেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? এটির উত্তরটি হবে রাজা টোডারমল। রাজা টোডারমল তিনি দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। প্রশ্ন নাম্বার 9, আগ্রা দুর্গের নির্মাতা কে ছিলেন? আগ্রা দুর্গ এর নির্মাতা ছিলেন সম্রাট শাহজাহান। তারপর আমরা পড়ব প্রশ্ন নাম্বার 10। এই প্রশ্নটি আবারও আমরা দেখতে পাচ্ছি। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? চতুর্দশ শতকে। প্রশ্ন নাম্বার 11, আবার এসেছে প্রাচীন বাংলার সবগুলো জনপদকে একত্রে বাংলা নাম কার আমল থেকে হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রশ্ন নাম্বার 12, কে 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন? এটিও ইম্পর্টেন্ট। ইনি হচ্ছেন পীর খান জাহান আলী। এই বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, গম্বুজ কিন্তু 60টা না, গম্বুজ হলো 81টি। প্রশ্ন নাম্বার 13, 12 ভূঁইয়া কাদেরকে বলা হতো? 12 ভূঁইয়া হচ্ছে বড় বড় স্বাধীন জমিদার ছিল। আকবরের সময় বাংলায় বড় বড় স্বাধীন জমিদার, যখন আকবর এই বাংলা আক্রমণ করতে চান তখন এই বড় বড় স্বাধীন জমিদাররা প্রতিরোধ করেছিল, তাদেরকে বলা হতো 12 ভূঁইয়া। প্রশ্ন নাম্বার 14, বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে? তিনি হচ্ছেন ঈশা খান।
প্রশ্ন নাম্বার 15, মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন কত থেকে কত সাল পর্যন্ত? মীর জুমলা কত থেকে কত পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন? তিনি বাংলার সুবেদার ছিলেন 1660 থেকে 1663 সাল পর্যন্ত। প্রশ্ন নাম্বার 16, কোন মুঘল সুবেদার পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেছিলেন? তিনি হচ্ছেন শায়েস্তা খান। প্রশ্ন নাম্বার 17, ঢাকার চকের মসজিদের নির্মাতা কে ছিলেন? ঢাকার চকের মসজিদের নির্মাতা কে ছিলেন বলেন? ঢাকা চকের মসজিদের নির্মাতা কে ছিলেন? এর উত্তরটি হচ্ছে শায়েস্তা খান। তারপর আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে 19 নাম্বার, ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? এর উত্তরটি হচ্ছে 1760 থেকে 1840 সাল পর্যন্ত তারা বিদ্রোহ করেছিল। 20 নাম্বার প্রশ্ন, ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে প্রধান কোনটি? এটি হচ্ছিল আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী 2011। এই আন্দোলন হচ্ছে ফরায়েজি আন্দোলন। এটি আধুনিক যুগের প্রশ্ন, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এসেছে। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারিকেল বাড়িয়াতে। আচ্ছা, বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন? এটি প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আসে এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্ন আসছে। তিনি হচ্ছেন তিতুমীর। তো এই ছিল আমাদের মধ্যযুগ এবং আধুনিক যুগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নসমূহ। তাহলে আমরা খুব ভালোভাবে আমাদের আধুনিক যুগটা শেষ হলো। আচ্ছা, আজকে আমরা ক্লাসটা শেষ করব। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে সবাই কমেন্টে জানিয়ে দিন। কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে। আমরা তাহলে এই পর্যন্তই শেষ করব। আরো কিছু জানা থাকলে জানাবেন। আর আপনাদের জন্য আপনারা একটা বই আমার কাছ থেকে নিচ্ছেন। এই বইটির নাম হচ্ছে উৎকর্ষ জিকে। ও আচ্ছা, আমাদের আর দুইটা প্রশ্ন আছে। স্পিরিট অফ ইসলাম এর লেখক হচ্ছে সৈয়দ আমির আলী। ও আচ্ছা, বঙ্গভঙ্গ কিসের সংস্কার ছিল? এটি হচ্ছে প্রশাসনিক সংস্কার ছিল। আচ্ছা, আরো আমাদের কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন নবাব সলিমুল্লাহ। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়? সবগুলোই নির্মিত হয়। আচ্ছা, যারা বাংলাদেশ বিষয়াবলী বইটি নিতে চান 50% ডিসকাউন্ট প্রাইজে মাত্র 150 টাকা, তাও আবার কুরিয়ার চার্জ ফ্রি। এই বইটি হচ্ছে উৎকর্ষ জিকে বাংলাদেশ বিষয়াবলী।
এই বইটিতে আছে সুন্দরভাবে গোছানো টপিক ভিত্তিক পড়া বিগত সালের প্রশ্ন এবং প্র্যাকটিস, যেটা আপনার প্রিলি এবং ভাইবার জন্য ব্যাপক কাজে দিবে। আর অল্প কিছু সংখ্যক বই আছে, যারা নিতে চান আমাকে আমার আইডিতে মেসেজ করবেন। বইটি কুরিয়ার চার্জ সহ মাত্র 150 টাকা। যারা নিতে চান তারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই দেখি মোটামুটি ভালো বুঝতে পেরেছেন। তা আজকে আমরা তাহলে ক্লাসটি শেষ করছি। ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানান। তাহলে আজকে আমরা তাহলে রাখি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।